সাদি রুমে ঢুকে দেখতে পায় নাজমা বেগমের আর এক দফা বমি করা শেষ। নেতিয়ে পড়েছেন একদম। বসে থাকার শক্তিটুকুও তার অবশিষ্ট নেই। ওয়াশরুম থেকে ধরে আনতে হচ্ছে। ফর্সা মুখখানা লালচে হয়ে উঠেছে ইতিমধ্যেই। চোখ দুটো টকটকে লাল। অসুস্থতা ওনাকে বেশ কাবু করে ফেলেছেন ইতিমধ্যেই। ছোঁয়া এবার কেঁদে ফেলেছে। সে কখনোই বাবা মাকে অসুস্থ হতে দেখেনি। মায়ের এই রূপ দেখে তার কলিজা কাঁপছে। সাবিনা বেগমও চিন্তিত। হাসপাতালে নেওয়া দরকার, কিন্তু সাজ্জাদ চৌধুরী বাড়িতে নেই। সিফাত অফিস থেকে ফেরেনি। আর সেলিম চৌধুরী তো উল্টাপাল্টা চিন্তা করে আরও অস্থির হয়ে উঠেছেন। এই মুহূর্তে কি করে ডাক্তারের কাছে নেবে। সকলের চিন্তিত মুখখানা এক পলক দেখে সাদি ভেতরে ঢুকে পড়ে। সাদিকে দেখেই পরি চাচু চাচু বলে দৌড়ে কোলে উঠে। ছোঁয়ারও চোখে মুখে খুশির ঝিলিক ফুটে ওঠে। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে ফেলে। সাদি এসেছে, মানে মাকে সুস্থ করেই তুলবে। সাহেরা বেগম স্বস্তি পায়। সিমিও একটুখানি ভরসা পায়। হাসপাতালে নিচ্ছ না কেন ছোট মাকে? গম্ভীর গলায় প্রশ্ন করে সাদি। নিজের গলার আওয়াজ শুনে নিজেই বিরক্ত। ভেবেছিল নরম গলায় কথা বলবে, কিন্তু ওই যে স্বভাব কি আর সহজে পরিবর্তন হয়? সাবিনা বেগম জবাব দেয়, কিভাবে নিব? তোর চাচু তো বাকিটুকু বলে না সাবিনা। ছেলের সাথে এসব বলতে তিনি লজ্জা পায়। নাজমা বেগমও লজ্জা পাচ্ছে। সেটা তার চোখে মুখে দেখে বোঝা যাচ্ছে। বাচ্চা কাচ্চারা বড় হয়েছে, তাদের সামনে এমন একটা পরিস্থিতি। ছি ছি ছি। নাজমা বেগমের ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। সাদি বিরক্ত হয়। গ্যাস্ট্রিকে প্রবলেম হয়েছে ছোট মার। সিম্পল বিষয়টা বুঝতে পারোনি? আজীব। আর যেটা আন্দাজ করেছো সেটা হলেই বা কি? মানুষটাকে এভাবে চিকিৎসা বিনা মারবে? সিমি আমতা আমতা করে বলে, আসলে বাবা বলছিল, ভাবি তোমার বাবার মাথায় এমনিতেই বুদ্ধি কয়েক কেজি কম আছে। তার কথা শুনে নেচো না প্লিজ। সেই মুহূর্তে সেলিমও রুমে ঢুকে পড়ে। তার চিন্তা হচ্ছিল সাদি কি না কি করে। একদম ভরসা পাচ্ছে না এই ছেলেকে। আবল তাবল কিছু বলে দিলে মান সম্মান কোথায় যাবে? ছোঁয়া ভুরু কুচকে বলে ওঠে, আমিও তাই বলছিলাম। তাছাড়া পরি বড় হয়ে গেছে। নতুন বেবি আসলে আমরা তো খুশিই হব। আমরা তো আর সেই কথা শেষ করতে দেয় না সাদি। ধমকে ওঠে, চুপচাপ বসে থাকো ইডিয়েট। কথা শেষ করতে না পেরে ছোঁয়া হতাশ। ছোঁয়া একটা বাচাল মেয়ে। তার পেটে অনেক কথা জমে থাকে। সেই কথা কাউকে না বলতে পারলে পেটের মধ্যে গুমুর গুমুর করে। লোকটা নিজেও শুনবে না, অন্যদের শোনাতেও দিবে না। নিরামিষ একটা। ছোঁয়া দাঁড়িয়ে যায়। বড় মা, করলা ভাজি করতে গেলাম। তোমার ছেলে খায়নি কিছুই বলে চলে যায়। ছোঁয়ার এই কথায় সকলেই অবাক হয়। মেয়েটা চঞ্চল, পাগলামি করে বেশি। কারো কোনোই ধারণা ছিল না এই মেয়েটা সাদিকে এতটা ভালোবাসে। মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসে। সাদি শুকনো কাশি দেয়। খেয়াল করে সেলিম চৌধুরীকে। চোখে মুখে দুষ্টুমি ফুটে ওঠে। চাচু কংগ্রাচুলেশন। ছোটমার অবস্থা দেখে আমি শিওর আমাদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। এতক্ষণ শিওর ছিলাম না। গলা শুকিয়ে কাঠ সেলিমের। এগিয়ে গিয়ে বসবে সেই শক্তিটুকু অবশিষ্ট নেই। সিমিও শুকনো ঢোক গিলে। যদিও এটা পাপের কিছুই নয়, তবুও তার চিন্তা হচ্ছে মানুষকে ফেস করবে কিভাবে। সাবিনা বেগম চোখ রাঙিয়ে তাকায় সাদির দিকে। নাজমা বেগম কেঁদেই ফেলেছে। পরি হাততালি দিচ্ছে খুশিতে। সাদি সকলের মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে ওঠে। এক হাত চোখের ওপর রেখে শব্দ করে হাসছে সে। হাসতে হাসতে চোখের কোণে পানি চলে আসে। সকলেই মুগ্ধ হয়ে সাদির হাসি দেখে। ছেলের হাসি দেখে সাবিনা বেগমের চোখে পানি চলে আসে। জীবনেও কখনো ছেলেকে এভাবে হাসতে দেখেনি সে। এসব কি ছোঁয়ার কামাল? সেলিম কপার রাগ দেখিয়ে চোখ পাকিয়ে তাকায় সাদির দিকে। বেহায়া ছেলে, আমার মেয়ের থেকেও এক কাঠি এগিয়ে। ভাবি, এরা দুজন যেভাবে জ্বালাচ্ছে, এদের ছেলেপুলে হলে আমাকে হাড়ের রোগী বানিয়ে ছাড়বে। সেলিম অভিযোগ জানায় সাবিনা বেগমকে। হাসছে সাবিনা। সাদিও হাসি থামিয়েছে। সিমির ঠোঁটেও হাসি। নাজমা বেগম এরকম একটা মুহূর্ত পেয়ে অনেকটা সুস্থ অনুভব করছে। ডাক্তার আসছে। চাচু চলুন একসাথে খেয়ে নিই, তারপর মিষ্টি কিনতে যেতে হবে তো। আমার শাশুড়ি প্রেগনেন্ট বলে কথা। আবারও রেগে ওঠে সেলিম। চোখ রাঙিয়ে জবাব দেয়, প্রেগনেন্ট আমি হব না, হবে তোমার চাচি। ও হো, সম্ভাবনা আছে।
চাচু, আপনার বয়স বোধহয় কমছে ধীরে ধীরে। নটি বয়। এবার সাবিনা বেগম এবং সিমি খিলখিল করে হেসে ওঠে। সেলিমের মুখখানা থমথমে হয়ে যায়। সে গটগট পায়ে চলে যায়। এখানে থাকলে মান সম্মান থাকবে না। সেলিম যেতেই সাদি হাসি থামিয়ে ফেলে। সরি ভাবি, ছোটো মা সরি, চাচ্চু ভয় পাচ্ছিল তাই একটু মজা করেছি। সরি। হ্যাঁ, সাদি পরীকে নিয়ে চলে যায়। সাবিনা বেগম দীর্ঘশ্বাস ফেলে। জীবনে প্রথমবার ছেলের প্রাণখোলা হাসি দেখলাম। আমাদের ছোঁয়াটা কিভাবে পাল্টে দিল ভাইয়াকে। ওদের ওপর এখন আর কোনো রাগ নেই। আল্লাহ ওদের ভালো রাখুক, দোয়া করি। ডাক্তার চলে এসেছে, চেক আপ করছে নাজমা বেগমকে। তেমন সিরিয়াস কোনো ব্যাপার না। ছোঁয়া সাদিকে নিয়ে গিয়েছে খাওয়ার জন্য। খিদেটা ভালোই পেয়েছে। ছোঁয়া ওড়না কোমরে বেঁধে খাবার সাজাচ্ছে টেবিলে। সাদি উৎসুক করছে ছোঁয়াকে কিছু বলবে সে। বসছেন না কেন? বাবা ভাইয়া আসুক, সবাই একসাথে খাবো। ছোঁয়া কোমরে হাত দিয়ে দাঁড়ায়। এই যে কষ্ট করে কাজ করলাম, আগে বলবেন না খাবেন না? পাশান লোক একটা। জিজ্ঞেস করেছো আমায়? না করলাম তাও বলবেন। আব্দুল কুদ্দুসের বাপ যে এত বজ্জাত এখন টের পাচ্ছি। সাদি মুখ বাঁকায়। তোমার রুমে যাচ্ছি, পেছন পেছন এসো। ছোঁয়া ভুরু কুঁচকে বলে ওঠে, আপনার মতলবটা কি বলুন তো? গবু হওয়ার চেষ্টা করছেন নাকি? খালি কেমন কেমন করে তাকাচ্ছে, আবার ঠোঁট চৌকা করছেন, রোমান্টিক লুক দিচ্ছেন। ছোঁয়া কিন্তু বোকা না, সব বুঝতে পারে। বুড়ো বয়সে ভীমরতি ধরলো নাকি? সাদি ছোঁয়ার মাথায় টোকা দেয়। এরকম হট ছোঁয়া চোখের সামনে ঘুরঘুর করলে একটু তো ভীমরতি ধরবেই। ছোঁয়া চোখ দুটো বড় বড় করে ফেলে। অবিশ্বাস্য ব্যাপার স্যাপার। মুভিটা দেখেছেন? আরও 8 মাস আগে। এসো। সাদি চলে যায়। ছোঁয়া এক দৌড়ে বেসিনের আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। দিন দিন কিউট হয়ে যাচ্ছি নাকি? জামাই দেখি উল্টো সুরে গান ধরেছে, কপাল খুলে গেল নাকি? ছোঁয়ার অপেক্ষায় বসে রইল সাদি। ইডিয়েটটা আর আসলো না সাদির কাছে। এই মেয়েটার মনোভাব বোঝে না সাদি। কি চায়, কি করে, কিছুই মাথায় ঢোকে না তার। আসলে একটা ইডিয়েট। এই যে সারাক্ষণ পিছু পিছু ঘুরবে, জ্বালাবে, আর যখন সাদি ডাকবে পাত্তাই পাওয়া যাবে না। দীর্ঘশ্বাস ফেলে সাদি। দিন দিন পাগল হয়ে যাচ্ছে না একটা বাচ্চা মেয়ে। তার প্রতি এখনই এতটা দুর্বলতা প্রকাশ করা ঠিক নয়। আরও একটু সময় নেওয়া প্রয়োজন, বা ছোঁয়াকে দেওয়া প্রয়োজন। গম্ভীর হয়ে যাবে নাকি আগের মতো? সেটাই বোধহয় ঠিক হবে। খাটে টান টান হয়ে শুয়ে গিয়েও শয় না সাদি। শরীর ম্যাচ ম্যাচ করছে, শুলেই ঘুমাতে ইচ্ছা করবে। আর তখনই ডাক পড়বে, জানা কথা সাদির। পকেট থেকে ছোঁয়ার জন্য আনা গিফটখানা বের করে এক পলক দেখে তারপর সেটা রেখে দেয় পড়ার টেবিলের ওপর। এখন অবশ্যই সাদির পড়ালেখা নেই, তবুও টেবিল এবং বইগুলো রয়ে গেছে। সাবিনা বেগম রোজ পরম যত্নে গুছিয়ে রাখে। মাঝে মধ্যে সাদিও পুরনো বইগুলো পড়ে দেখে, এটা তার স্বভাব। রুমটা বড্ড অগোছালো সাদির। বিছানা চাদরের ভাঁজ পড়ে গেছে, কোলবালিশ খাটের এক কোণায় পড়ে, কম্বলটার ভাঁজ খোলা, বালিশ ঠিক জায়গায় নেই। চতুর সাদির বুঝতে সময় লাগে না তার ইডিয়েট বউ এসেছিল এই রুমে, তার খাটে শুয়েছিল তারই কম্বল গায়ে দিয়ে। পাগল কি না? সকলে খাবার টেবিলে বসেছে। ছোঁয়া ফ্লোরে গোল হয়ে বসে দাঁত দিয়ে নখ কাটছে। আসলে তার টেনশন হচ্ছে। সাদি যে যেতে বলেছিল, এমনিতেই তার নিরামিষ বর কাছাকাছি ঘেঁষলেই খ্যাক খ্যাক করে ওঠে বুড়োদের মতো। আর আজকে একটু ভালোবেসে ডাকলো, নিশ্চয় একটা চুমুটুমু দিবে। কিন্তু কি হলো, ছোঁয়া যেতেই পারলো না। আসলে যাবে কি করে? বাবাকে তো প্রমিস করেছিল এইচএসসির আগে দূরে দূরে থাকবে। তবুও সে কথা ছোঁয়া রাখতো না, লুকিয়ে চুকিয়ে দেখা করতোই, যেমনটা সকালেও করেছিল। কিন্তু বাবা চোখের সামনে বসে আছে, এভাবে বাবার সামনে দিয়ে যাবে কিভাবে? যদিও ছোঁয়ার লজ্জা একটু কম, তবুও বেশ লজ্জা লাগছে। তাই তো ফ্লোরে বসে পড়েছে। সেলিম বেশ কয়েকবার জিজ্ঞেস করেছে, তুমি ফ্লোরে কেন বসেছ? ঠান্ডা লাগবে? জবাব দেয়নি ছোঁয়া। এখন সাজ্জাদ চৌধুরীও একই প্রশ্ন। সে ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, এখানে কেন তুমি? উঠে এসো। ছোঁয়া মন খারাপ করে জবাব দেয়, গরম লাগছে বড় বাবা, ঠান্ডা লাগলে উঠে যাব। আর কিছু বলে না সাজ্জাদ। তিনি খেতে বসে যায়। সবাইকে খাবার বেড়ে দিতে গিয়ে সাবিনা বলে ওঠে, ছোঁয়া, সাধুকে ডেকে নিয়ে আয়। ছোঁয়া যেন এটারই অপেক্ষায় ছিল। এক লাফে উঠে এক দৌড় দেয়। সাদির রুমে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলে,
আব্দুল কুদ্দুসের নানা বড় বড় চোখ করে বসেছিল। কথা দিয়েছিলাম না তাকে, এইচএসসির আগে কাছাকাছি আসবো না, তাই আসতে পারিনি। সরি জামাই। সাদি খাটে আধশোয়া হয়ে একটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখছিল। ছোঁয়াকে দেখে সোজা হয়ে বসে। কথা বলার ধরন দেখে হাসি পায়, তবুও লুকিয়ে রাখে। ইটস ওকে, রাতে আমার সাথে ঘুমাবে। ছোঁয়ার চোখ দুটো বড় বড় হয়ে যায়। কিভাবে ঘুমাবে তার সাথে? ছি ছি, বাড়ির সবাই কি ভাববে? সাদি বই রেখে দেয় টেবিলে। টি শার্ট টেনে টুনে ঠিক করে, বাঁ হাতে চুলগুলো পেছনে ঠেলে স্যান্ডেল পায়ে চাপিয়ে বেরোনোর প্রস্তুতি নেয়। ছোঁয়া এখনো ভাবনায় বিভোর। সাদি মাথা নিচু করে মুখটা ছোঁয়ার কান বরাবর নিয়ে নেয়। ফু দেয় ছোঁয়ার কানে। শুকনো ঢোক গিলে চোখ দুটো বন্ধ করে ফেলে ছোঁয়া। আব্দুল কুদ্দুসের মা না, আসলে আব্দুল কুদ্দুসের বাবা চলে যাবে মিহির কাছে। বুঝেছো ডার্লিং? পরপর বড় বড় পা ফেলে বেরিয়ে যায় সাদি। রেখে যায় কাঁপতে থাকা ছোট্ট সত্তার ছোঁয়াকে। দিয়ে যায় টেনশন বাড়িয়ে। কিভাবে কি করবে এবার? মুখটা গোমড়া করে ছোঁয়াও সাদির পিছু ছুটে। নাজমা বেগম এখন অনেকটাই সুস্থ। ওষুধ খাওয়ার পরে বমি করেছে। হালকা পাতলা কিছু খাবার খাইয়ে দিয়ে গিয়েছে সাহেলা বেগম। আপাতত তিনি চোখ বন্ধ করে রেস্ট নিচ্ছে। ছোঁয়া একবার এসে দেখে যায় মাকে। আজকে নাজমা বেগমের কাছে ঘুমাবে পরি। মাঝে মধ্যে এসে দাদি বা নানির মাঝখানে থাকে। আজকে অবশ্য ছোঁয়া চেয়েছিল পরীকে সাদির কাছে পাঠাতে। পরি থাকলে একটু স্বস্তি পেত। নিজের ভাবনায় নিজেই অবাক হয় ছোঁয়া। এই তো সারাক্ষণ মৌমাছির মতো ছুটে বেড়ায় সাদির পিছু পিছু। আর আজকে এমন গলা শুকিয়ে আসছে কেন? নার্ভাস লাগছে কেন? আশ্চর্য ব্যাপার স্যাপার। সেলিম চৌধুরী প্রচণ্ড রেগে আছে সাদির ওপর। বেয়াদব ছেলে। মনের মধ্যে আবোল তাবোল চিন্তা ঢুকিয়ে দিয়েছিল। তাই তো সে সুন্দরী বউকে ডাক্তারের কাছে নিল না, ভয়ে পালিয়ে পালিয়ে বেড়ালো। এখন সে বউয়ের কাছে যাবে কি করে? ঝাঁটার বাড়ি মেরে তাকে তাড়িয়ে দিবেন নাজমা বেগম। অসহায় সেলিম চৌধুরীর আজকে গেস্ট রুমে ঘুমাতে হবে। এইসবের জন্য কি সাদি দায়ী নয়? আলবাত সাদি দায়ী। বিড়বিড় করতে করতে তিনি গেস্ট রুমের দিকে চলে যায়। ছোঁয়া এটারই অপেক্ষায় ছিল। বাবা সরতেই সে এক দৌড়ে সাদির রুমের সামনে আসে। দূর দূর বুক কাঁপছে। দরজা আধ খোলা। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে প্রথমে মাথাটা ঢুকিয়ে দেয়। লাইট জ্বলছে। সাদিও বিছানায় উবুড় হয়ে শুয়ে ফোন দেখছে। টি শার্ট খুলে ফেলেছে। প্রথমবার বোধহয় সাদিকে খালি গায়ে দেখল ছোঁয়া। লোকটা এত আকর্ষণীয় কেন? উফ, এই যে ফর্সা বুকে কালো লোম জড়িয়ে আছে, কি আদুরে লাগছে। তোমার পেছনে আব্দুল কুদ্দুসের নানা সাদির বলতে দেরি ছোঁয়া ঠাস করে পড়ে যেতে দেরি নয়। দরজার সামনে ঝোলানো পর্দায় ছিঁড়ে পড়েছে সে। সমস্ত ভর পর্দায় দিয়েছিল কিনা। সাদি ছোঁয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। এগিয়ে যায় ওঠাবে বলে, কিন্তু তার আগে ছোঁয়া উঠে পড়ে। দরজা বন্ধ করে দেয়। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস টানছে সে। সাদি কোমরে হাত দিয়ে দাঁড়ায়। মানুষ হবে কবে তুমি? ছোঁয়া গাল ফুলিয়ে জবাব দেয়, মানুষই তো, বাঁদর তুমি। শুধু একটা লেজ থাকলে গাছে ঝুলতে। ছোঁয়া মুখ বাঁকায়, জবাব দেয় না। ঘুমাবো আমি। সারাদিন যেভাবে দৌড় করিয়েছ। সাদি লাইট অফ করে টান টান হয়ে শুয়ে পড়ে। ড্রিম লাইট জ্বালানো আছে। অবশ্যই। ছোঁয়া বিড়বিড় করে সাদিকে বকতে থাকে। কত রিস্ক নিয়ে আসলো, আবার পড়েও গেল। একবার জিজ্ঞেসও করা উচিত ছিল না, ছোঁয়া ঠিক আছো তুমি? ব্যথা পেয়েছ? তা না ধমকে শেষ করলো। বজ্জাত লোক, নিরামিষ একটা। সারা রাত দাঁড়িয়ে থাকার প্ল্যানিং করেছো নাকি? ওকে, আমি যাচ্ছি। সাদি উঠতে নিলেই ছোঁয়া ঠাস করে শুয়ে পড়ে। সাদির দাড়ি দুই আঙুলে টান দিয়ে ফিস ফিস করে বলে, এত যাই যাই করেন কেন? একটু ভয় পাই বলে ভয় দেখাতে হবে? সাদি আলতো হাসে, জড়িয়ে নেয় ছোঁয়াকে। বুকের মাঝখানে ছোঁয়ার ছোট্ট মাথাটা চেপে ধরে। ছোঁয়া আবেশে চোখ দুটো বন্ধ করে ফেলে। টুপ করে চুমু খেয়ে নেয় সাদির বুকে। পরপর নিজেই লজ্জায় হাঁসফাঁস করতে থাকে। অস্বস্তি হচ্ছে। এভাবে ঘুমাবে নাকি? সাদি নিজের দাড়িযুক্ত গালখানা ছোঁয়ার গলায় রাখে। ভূমিকম্পের মতো কেঁপে ওঠে ছোঁয়া। ছটপট করতে থাকে। বিরক্ত সাদি। ডিস্টার্ব করলে যা করতে মন চাচ্ছে সব করে ফেলবো। ছোঁয়া শুকনো ঢোক গিলে রিনরি নিয়ে জবাব দেয়, কাতুকুতু লাগছে, লাগুক। দম বন্ধ হয়ে আসছে। মরে যাও। বুক কাঁপছে, কাঁপতে দাও। সহ্য হচ্ছে না। এইটুকুই সহ্য করতে না পারলে আমাকে সামলাবে কিভাবে? ছোঁয়ার মুখে কথা
কথা নেই। সাদি মুখ তুলে চুমু খায় ছোঁয়ার ললাটে, তারপর আবারও কাঁধে মুখখানা লুকিয়ে ঘুমানোর প্রস্তুতি নেয়। ঘুমাও জান, গুড নাইট। সূর্যের আলো চোখে পড়তেই ঘুম হালকা হয়ে যায় ছোঁয়ার। গতরাতে অস্বস্তির সাগরে ভাসতে ভাসতে কখন ঘুমিয়ে পড়েছিল মনে নেই। বিরক্ত হয় সূর্যের ওপর, হাত দিয়ে আড়াল করার চেষ্টা চালায় মুখখানা, তবুও কাজ হয় না। আলোটা আসছে কোথায় থেকে? টেনটুনে চোখ খুলে দেখে জানালা খোলা। এটা তার নিরামিষ জামাইয়ের কাজ ভালোই বুঝতে পারছে, কিন্তু সাহেব কোথায়? আড়মোড়া ভেঙে উঠে বসে ছোঁয়া। পরিপাটি রুম এবং বেলকনিতে মেলে দেওয়া শার্ট দেখে বুঝতে পারে লোকটা অফিসে চলে গেছে। ছোঁয়া হামি দিয়ে বিছানা থেকে নামে। এলোমেলো চুলগুলো হাত দিয়ে খোপা করতে করতে রুম থেকে বের হয়। প্রথমে চোখ পড়ে সাবিনা বেগমের দিকে। সে ড্রয়িং রুমে ঝাড়ু দিচ্ছে। ছোঁয়াকে দেখে তিনি ঝাড়ু রেখে এগিয়ে আসে। ছোঁয়ার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে রিনরিনিয়ে বলে, গোসল করে নে গিয়ে। ছোঁয়া আবারও হামি দেয়। তার ঘুমই সম্পূর্ণ হয়নি। এখন নিজের তুলতুলে বিছানায় গিয়ে আরেক দফা ঘুমিয়ে নেবে, এইটাই তার প্ল্যানিং। কিন্তু নিরামিষ বরের নিরামিষ মা গোসল করতে বলছে। মারতে চাই নাকি? জ্বালিও না বড় মা, আমি শুধু আজকে কেন কালকেও গোসল করব না। পানি দেখেছো যে ঠান্ডা, শীত পড়ে যাচ্ছে, তুমি কি ফিল করছো না? 2 দিন পর পর গোসল করা শীতকালের নিয়ম। সাবিনা ভুরু কুঁচকে ফেলে। এরকমই ছোঁয়া, ঠান্ডার দিনে সে গোসল নিয়ে বায়না করবে, কিছুতেই গোসল করতে চাইবে না। 1 দিন বা 2 দিন পর পর তিনি গোসল করবে। ছোঁয়া কথা বাড়াস না, জলদি গোসল সেরে আয়, এখনই সকলে চলে আসবে খেতে। ছোঁয়া বিরক্ত, চোখ মুখ কুঁচকে ফেলে। রাতে তোমার ছেলে ঘুমাতে দেয়নি, জ্বালিয়ে মেরেছে, এখন তুমি জ্বালাচ্ছ। তোমরা 2 জন ঠিক করে রেখেছ, আমাকে শান্তি দিবে না? লজ্জা পেয়ে যায় সাবিনা, মাথা নিচু করে ফেলে। অস্বস্তিতে হাঁসফাঁস করছেন তিনি। ছেলে এবং ছেলের বউয়ের পার্সোনাল কথা শোনার মতো ধৈর্য তার নেই। বেশি কথা বলিস না ছোঁয়া। ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলে। বলবো না? তোমার ছেলে কি করেছে শুনবে না? বজ্জাত ছেলে তোমার। তুমি তো জানো আমি ঘুম কত ভালোবাসি। তোমার নিরামিষ ছেলে আমার ঘুমের 12টা বাজিয়েছে। সাবিনা বেগম কিছু বলতে পারে না। নাজমা বেগম চলে আসেন, তিনি রান্না করছিল। ছোঁয়া এবং সাবিনার ফুসফুস শুনে টিকতে পারল না। কি হয়েছে ছোঁয়া? মাকে পেয়ে ছোঁয়া আহ্লাদি হয়ে ওঠে, গাল ফুলিয়ে বলে, দেখো না বড় মা গোসল করার জন্য চাপ দিচ্ছে। এই ঠান্ডায় গোসল করা যায়? আমাকে আর বড় মার পছন্দ হচ্ছে না। সে আমাকে ঠান্ডা পানিতে ডুবিয়ে মারতে চাচ্ছে। ভালোবাসে না আমায়? নাকা কান্না করে বলে ছোঁয়া। নাজমা বেগম মেয়ের অবস্থা দেখে শুকনো ঢোক গিলে। গলার খানিকটা নিচে স্পষ্ট কামড়ের দাগ। টি শার্টের গলা বেশ খানিকটা নেমে আছে। পাগল মেয়ের এসবে খেয়াল নেই। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলে, ছোঁয়া একসাথে থাকলে ফরজ গোসল করতে হয়। ন্যাকামি না করে চুপচাপ যাও, গোসল সেরে আসো। এতক্ষণে ছোঁয়ার মাথায় কথাটা ঢোকে। চমকে চোখ দুটো বড় বড় করে ফেলে। একসাথে ছিল তারা, এটাকে একসাথে থাকা বলে? এখন এদের কি করে বোঝাবে তাদের নিরামিষ ছেলে একটা চুমু পর্যন্ত খায়নি? দুঃখের কথা তো সবাই বলে বাড়ানো যায় না। আর চোখে মা এবং চাচিমার মুখখানা দেখে নেয়, তারপর মুখ গোমড়া করে বলে, সেরকম কিছুই না, আমি গোসল করব না, প্লিজ তোমরা ভুল ভাবছো। বলেই ছোঁয়া এক দৌড়ে নিজের রুমে চলে যায়। সাবিনা এবং নাজমা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে ফিক করে হেসে ফেলে। রুমে এসে ছোঁয়া আয়নার সামনে দাঁড়ায়। প্রথমে তার চোখ পড়ে গলার দিকে। দাগ আসলো কোথায় থেকে? হাত চলে যায় গলায়। সে রাক্ষসের মতো কামড়ালে যেমন দাগ হয় তেমন দাগ। এটা দেখে ফেলেছে মা এবং বড় মা। এটা দেখে ভেবেছে সামথিং সামথিং। তাদের নিরামিষ ছেলে যে ছোঁয়ার ঘুমের সুযোগ নিয়ে দাঁত বসিয়েছে এটা তারা বুঝবে না তো। রেগে যায় ছোঁয়া। বিছানা থেকে ফোনখানা উদ্ধার করে কল দেয় সাদিকে। রিং হতে হতে কেটে যায়, ধরে না। কিন্তু না ধরা অবধি ছোঁয়া তো থামবে না। আবারও কল করে। এভাবে 5 বার কল করার পর রিসিভ হয়। ওপাশের মানুষকে কিছু বলতে না দিয়ে ছোঁয়া বলে ওঠে, আমাকে কামড়িয়েছেন কেন আপনি? দাঁত বড় হয়ে গেছে? বজ্জাত লোক, আপনার জন্য সবাই আমাকে দেখে হাসছে। আসুন আজকে বাড়িতে, কামড়ে আপনার নাক ছিঁড়ে ফেলবো আমি। নিজের কথা শেষ করে থামে ছোঁয়া।
হাঁপিয়ে গেছে সে তার লম্বা বক্তব্য পেশ করে। তখনই ওপাশ থেকে ভেসে আসে একটা মেয়েলি ভয়ার্থক কণ্ঠ। সরি ম্যাম, স্যার মিটিংয়ে ঢুকেছে। আমি ওনার বাকিটুকু শেষ করতে পারে না মেয়েটা। ছোঁয়া কর্কশ কণ্ঠে বলে ওঠে, শাকচুন্নি, তোর সাহস হয় কি করে আমার বরের ফোন হাতে নেওয়ার? মেয়েটা আরও ভয় পেয়ে যায়। সে আমতা আমতা করে বলে, অনেকক্ষণ বেজে চলেছিল, ভেবেছিলাম ইম্পর্টেন্ট কল নাকি। ভাবতে কে বলেছে ফোন বাজতে বাজতে ভেঙে যাবে? আপনি কেন ধরবেন? জানেন না এটা ছোঁয়া চৌধুরীর স্বামীর ফোন? মেয়েটা জবাব দিতে পারে না। সে ঘন ঘন ঢোক চিপছে। ছোঁয়া একটু থেমে বলে, আসছি আমি। তোর চুল যদি না ছিঁড়তে পারি, আমারও নাম ছোঁয়া চৌধুরী নয়। আমার বরের ফোন ধরা। খট করে কল কেটে দেয়। রাগে তার শরীর কাঁপছে, ফস ফস করে শ্বাস টানছে। আজ অবধি ছোঁয়া ফোনটাতে হাত লাগাতে পারল না, আর ওই মেয়ে কিনা ধরে নিল। হাত আজকে কেটেই দিবে মেয়েটার। রাগ দমন করে কাবার থেকে জামা কাপড় বের করে নেয়। গোসল সে করবেই না। ঠান্ডা পানি দিয়ে গোসল করার চেয়ে বিষ পান করে কোমায় যাওয়া বেটার। ব্রাশ করে চোখে মুখে পানি দিয়ে জামা পাল্টে নেয়। তারপর কলেজ ব্যাগটা কাঁধে চেপে বেরিয়ে পড়ে শাকচুন্নি দমন করতে। সাদির অফিস চেনে ছোঁয়া, চিনবে না একমাত্র বর বলে কথা। সামিরের থেকে ঠিক জেনেছে অফিসের ঠিকানা। সাদি তো আর বলবে না নিরামিষ কিনা। বিশাল বড় বিল্ডিং, কয়তলা হবে, কড়া রোদ, বিধায় তাকানো যাচ্ছে না। না হলে ছোঁয়া গুনে নিত। বড় বড় গাড়ি দাঁড় করানো বিল্ডিংয়ের সামনে। গেটে দুইজন দারোয়ান পায়চারি করছে, হাতে তাদের লাঠি। ছোঁয়া চিন্তা করে, তাদের হাতে লাঠি কেন? ডাকাত আসলে তো বন্দুক, বোমা, ছুরি এইসব নিয়ে আসবে। তখন এরা এই লাঠি দিয়ে তাদের কিছু করতে পারবে না। তাহলে লাঠি কেন হাতে নিয়েছে? নিজের চিন্তায় নিজে বিরক্ত ছোঁয়া। ধুর, এসব কি তার ভাবার বিষয় নাকি? মাথার ঘোমটাটা ভালো করে ঠিকঠাক করে এগোয় ছোঁয়া। মাথায় ঘোমটা দেওয়ার কারণ আছে। এলোমেলো চুল তার। চুলগুলো পরিপাটি করার সময় ছিল না। দারোয়ান দুটোকে দুই দিকে যেতে দেখে হুড়মুড়িয়ে ঢুকতে যায় ভেতরে। দারোয়ান দৌড়ে এসে লাঠি এগিয়ে দিয়ে থামায় ছোঁয়াকে। ছোঁয়া ভুরু কুঁচকে তাকায় দারোয়ানের দিকে। এভাবে ঢোকা নিষেধ। দারোয়ানের শক্ত কণ্ঠ। ছোঁয়া দারোয়ানের পা থেকে মাথা পর্যন্ত একবার পর্যবেক্ষণ করে নেয়। তাহলে কিভাবে ঢুকতে হবে? মাথায় সিং লাগিয়ে আসবো নাকি পেছনে লেজ? দারোয়ান হকচকিয়ে যায় ছোঁয়ার কথা শুনে। দুইজন দুইজনের মুখ চাওয়াচাওয়ি করে নেয়। ছোঁয়া আবারও বলে, দেখুন, ভেতরে আমার একমাত্র বর নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছে। আমাকে যেতেই হবে। ছোঁয়ার কথা তারা বুঝতে পারে না, তাকিয়ে থাকে শুধু। বিরক্ত ছোঁয়া। কে এরা? কথা কি বুঝতে পারে না? সরি ম্যাম, আপনাকে ভেতরে যেতে দেওয়া হবে না। রেগে যায় ছোঁয়া। রাগ দমানোর চেষ্টা চালায়। সরু চোখে তাকিয়ে দাঁত কটমট করতে থাকে। এদের সাথে কড়া কথা বললে কখনোই ঢুকতে দেবে না। একটু অন্যভাবে চেষ্টা করতে হবে। মুহূর্তে ছোঁয়ার রাগান্বিত মুখখানা কাঁদো কাঁদো হয়ে যায়। ওনার আঁচল টেনে নাক মুছে নেয়। আমার একমাত্র স্বামী এই অফিসে চাকরি করে, নাম সাদমান চৌধুরী। ছোট ছোট দুইটা বাচ্চা আছে আমার, আর একটা হবে। 3 মাস চলছে। পেট দেখে বোঝা যাচ্ছে না, তাই না? দারোয়ান শুকনো ঢোক গিলে আকপটে মাথা নাড়িয়ে জবাব দেয়, না। ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলে। কি করে বোঝা যাবে? স্বামী যত্ন নেয় না, সংসারে টাকা দেয় না। প্রেগনেন্সির সময় ভালো মন্দ দুটো খাওয়া উচিত, কিন্তু আমি তো মন্দ মন্দ খাবারই পাই না। ভালো মন্দ পাবো কই? খবর পেয়েছি অফিসের একটা মেয়ের সাথে তার সম্পর্ক আছে। আমি সেই কালনাগিনীকে ধরতে এসেছি। আপনারা প্লিজ একটু সাহায্য করুন। এই অসহায় পোয়াতি মেয়েটার একটা উপকার করুন। ছোঁয়ার আহাজারিতে মন গলে যায় দারোয়ানদের। আহারে, এইটুকুনি মেয়ে, তার কত কষ্ট। যাও মা, সাদমান চৌধুরী এত খারাপ? ছি ছি। ছোঁয়া এক গাল হাসে। দারোয়ানের 2 গাল টেনে দিয়ে বলে, থ্যাংক ইউ টাক দাদু। বলে এক দৌড়ে ভেতরে ঢুকে পড়ে। দারোয়ান বড় বড় চোখ করে তাকায়। এখনো বিয়ে করেনি সে। অল্প বয়সেই চুল পড়েছে। চাচা বলতে পারতো, তিনি মাইন্ড করতো না। তাই বলে দাদু। সাদি ডায়াল করে শ্বশুরের নাম্বারে। রিং হতে না হতে কলটা রিসিভ হয়। সাদি নিজের হাসি লুকিয়ে বলে, ছি শ্বশুর মশাই, ছি, আপনি প্রেম করছেন? সেলিম সবেই মুখে কফি নিয়েছিল। সাদির কথা শুনে ফুস করে বের করে দেয় মুখে থাকা কফি। এমনিতেই গত রাতে গেস্ট রুমে কাটাতে হয়েছে তার। এখন এই কথা নাজমার কানে গেলে বাড়ি ছাড়া করবে তাকে।
তোমার প্রবলেম কি? এমনিতেই গতকাল রুমে ঢুকতে দেয়নি, আজগুবি কথা পাও কোথায়? হাসে সাদি। নিজের কষ্টটা দেখলেন, আমার কষ্ট দেখলেন না। একদিন বউ ছাড়া থাকতে পারছেন না, আমি কি করে থাকছি চিন্তা করুন। অসভ্য ছেলে। আমি তোমার শ্বশুর হয়, কিছু পিকচার আমার হাতে আছে। আপনি দেখলাম একটা মেয়ের সাথে রিস্কায় ঘুরছেন, রোমান্টিক দৃশ্য। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে যায় সেলিমের। কলিকের সাথে রিস্কায় বসেছিল, সেই কলিক আবার সেলিমের বাল্যকালের বান্ধবী। ভাবছি ছোট মায়ের হোয়াটসঅ্যাপে পাঠাবো, তুই আমার মেয়েকে নিয়ে যা বাপ, আমি আজকেই বাড়িতে গিয়ে সবাইকে বলবো। সামনে শুক্রবারে তোদের আবার বিয়ে দিব, তবু আমাকে মাফ কর। তোদের হানিমুনে যাওয়ার খরচ আমার। সাদি এবার শব্দ করে হেসে ওঠে। আই লাভ ইউ শ্বশুর মশাই। সেলিম কল কেটে দেয়, বিড়বিড় করে বকা দেয় সাদিকে। শয়তান ছেলে, গোটা দুনিয়াকে দেখায় সে ভাজা মাছ উল্টে খেতে পারে না, অথচ আমার জানটা জ্বালিয়ে খাচ্ছে। এই অসভ্য ছেলের বাচ্চা কাচ্চা কতটা অসভ্য হতে পারে। মিটিং শেষে নিজের জন্য বরাদ্দকৃত কেবিনে বসে আছে সাদি। ঠোঁটের কোণে তার মিটি মিটি হাসি। শ্বশুরমশাকে জ্বালানোর আরও একটা ফায়দা পেয়ে গেছে সে। এতদিন শ্বশুর জ্বালিয়েছে, এবার সাদি জ্বালাবে। শ্বশুরের ভীতু মুখখানা বড্ড ভালো লাগে সাদির। শ্বশুরকে দেখতে সুইটও লাগে। ছোঁয়া দেখতে পায় রিমিকে, পানির বোতল হাতে নিয়ে এই দিকেই আসছে। ছোঁয়া এক দৌড়ে চলে যেতে নেয় রিমির কাছে। তখনই দেখে ফেলে এক অবিশ্বাস্য জিনিস, মেয়েদের ড্রেস আপ। হাঁটু অবধি ড্রেস, কি সুন্দর হাঁটু বেরিয়ে আছে, উঁচু জুতো পরেছে, দেখতে জোশ লাগছে। মনে মনে ছোঁয়া ভেবে ফেলে, এরকম একটা ড্রেস ছোঁয়া পরলে তাকে কেমন লাগবে। সাদি নিশ্চয় তাকে দেখে ফিদা হয়ে যাবে। লজ্জা পায় ছোঁয়া, মুহূর্তেই মনটা খারাপ হয়ে যায়। এত এত হাঁটু বের করা রমণীর মধ্যে তার বরটা থাকে, কতটা রিস্ক। নেহাত ব্যাটা নিরামিষ, তুমি এখানে? হঠাৎ সাদির গলা শুনে ভাবনা থেকে বেরিয়ে আসে ছোঁয়া, তাকায় সাদির দিকে। সাদি ভুরু কুঁচকে তাকিয়ে আছে। সে বেরিয়েছিল বসের কেবিনে যাবে বলে। তখনই নজর পড়ে ছোঁয়ার দিকে। এক মুহূর্তের জন্য ঘাবড়ে গিয়েছিল সাদি। যে পাগল বউ তার। আপনার ফোন যে মেয়ে ধরেছিল তার হাত কাটতে এসেছি। কোন কাল নাগিনি, দেখান আমায়। সাদির চোখ দুটো বড় বড় হয়ে যায়। সে শুকনো ঢোক গিলে ছোঁয়ার হাত ধরে টেনে নিয়ে যায় তার কেবিনে। আমারই ভুল, আমি ফোন রেখে গিয়েছিলাম মিটিংয়ে। আমি ঠিক ভুল জানি না, মেয়েটার হাত কাটবই কাটবো আমি। জীবনে আমাকে দিয়েছেন কখনো ফোনটা ধরতে? এই মেয়ে কেন ধরবে? সাদি দুই হাতে ছোঁয়াকে জড়িয়ে ধরে, বুকের মাঝখানে ছোঁয়ার ছোট্ট মাথাখানা চেপে ধরে, চুমু খায় মাথায়, আদুরে গলায় বলে, জান পাগলামি করে না, আমি তো তোমারই। ছোঁয়া গলে যায়। নারীর পাহাড় সমান রাগ গলিয়ে দিতে শখের পুরুষের দুটো আদুরে কথাই যথেষ্ট। ছোঁয়া সাদির বুকে চুমু খায়। ঠিক আছে, পাগলামি করব না। আমাকে একটা হাঁটু বের করা জামা কিনে দেবেন? ঠিক আছে, দিব। আই লাভ ইউ, আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে বলে ছোঁয়া। সাদি জবাব দেয় না।